নমস্কার, আমি শীর্ষেন্দু ব্যানার্জি। আজ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটা থার্মোডাইনামিক্সের অংশ, খুব ফান্ডামেন্টাল একটা জিনিস যার নাম হচ্ছে এনথালপি। তো এনথালপি কাকে বলে এটা আমাদেরকে একটু শিখতে হবে। যে এনথালপি হচ্ছে যে একটা সিস্টেমের, বলা ভালো থার্মোডাইনামিক সিস্টেমের টোটাল হিট কন্টেন্টটাকে আমরা কি বলি? এনথালপি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে একটা উদাহরণ দেওয়া যাক। ধরে নি একটা কাপে গরম চা আছে, তাহলে ওই কাপটার যেটা হিট কন্টেন্ট সেটাই হচ্ছে তার এনথালপি। ঠিক আছে, এবারে এই চায়ের কাপটা কি ওপেন এনভায়রনমেন্টে আছে, তাহলে চাটা আস্তে 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 কি হবে? ঠান্ডা হবে, তাহলে এর এনথালপিটাও আস্তে 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 কমে যাবে, লোয়ার্ড হবে। ক্লিয়ার? তো এনথালপিকে চিহ্নিত করা হয়, আমরা নরমালি ডিনোট করি কি দিয়ে? ক্যাপিটাল এইচ দিয়ে। ক্লিয়ার? তো এই এনথালপিকে যদি ক্যালকুলেট করি তাহলে দুটো জিনিসের বলছে এডিশন এনথালপিটা, যে কি? যে প্রথমটা হচ্ছে কি ইন্টারনাল এনার্জি, একে ডিনোট করা হয় ক্যাপিটাল ইউ দিয়ে। আর প্রেসার এন্ড ভলিউমের মাল্টিপ্লিকেশন, প্রেসারকে ইন্ডিকেট করা হয় কি দিয়ে? পি দিয়ে। আর ভলিউমকে ইন্ডিকেট করা হয় ভি দিয়ে, দ্যাট ইজ পিভি। এই দুটোকে যদি যোগ করি তাহলে আমরা কি পাবো? এনথালপি পাবো। তাহলে এনথালপিকে লেখা যায় যে H ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তাহলে ডেফিনিশনে এবং এক্সপ্রেশনে আমরা এনথালপিকে খুব সহজে প্রকাশ করে দিলাম যে H ইজ ইকুয়াল টু ইউ প্লাস পিভি। তো কেন এটা লিখলাম? যে ইন্টারনাল এনার্জি কাকে বলে, বা এই পি এন্ড ভি কে আমরা কেন মাল্টিপ্লাই করে এটার সাথে এটাকে যোগ করতে গেলাম, আমরা একটু দেখে নিই যে ইন্টারনাল এনার্জি আর কেন প্রেসার ভলিউমকে আমরা মাল্টিপ্লাই করে যোগ করতে গেলাম। ঠিক আছে, তো ধরে নি একটা থার্মোডাইনামিক সিস্টেম, যেটার কথা আমি প্রথমে বলে এসেছিলাম যে থার্মোডাইনামিক সিস্টেম দু রকমের হতে পারে, একটা ক্লোজড হতে পারে, একটা ওপেন হতে পারে। তো আমরা এখানে ক্লোজ সিস্টেমটার কথাই বলবো। যে ধরে নি এটা হচ্ছে একটা থার্মোডাইনামিক সিস্টেম। ক্লিয়ার? এর মধ্যে কি আছে? মলিকিউলস আছে। আচ্ছা, এই মলিকিউলস গুলো লিকুইডের হোক, সলিডের হোক বা গ্যাসের হোক, এদের মধ্যে একটা ইন্টারনাল এনার্জি দেখা যাবে। তো ইন্টারনাল এনার্জি বলছে কাকে? যে মলিকিউলের মধ্যে যে এনার্জিটা আছে সেটা হচ্ছে ইন্টারনাল এনার্জি। তাহলে বলে নি যে ইন্টারনাল এনার্জি কোনো একটা জিনিস নয়, এটা অনেকগুলো জিনিস একসাথে মিলে টোটালি কি তৈরি করে? ইন্টারনাল এনার্জি। আমি একটু বলছি কি রকমের জিনিস। ধরে নি এই মলিকিউলটাকে কি করতে পারে? অ্যাট্রাক্ট করতে পারে, তাহলে এই এনার্জিটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি। আচ্ছা, তাছাড়া এই মলিকিউলগুলো কি নিয়ে তৈরি? অ্যাটম নিয়ে তৈরি। প্রতিটা অ্যাটমের মধ্যে কি আছে? নিউক্লিয়াস আছে, তার মধ্যে ইলেকট্রন আছে, প্রোটন আছে। ইলেকট্রন গুলো কি করছে? মুভ করছে, রোটেট করছে। এটা তো কাইনেটিক এনার্জি, ইলেকট্রন গুলোর কাইনেটিক এনার্জি। ঠিক আছে, তাহলে এটাও কি ইন্টারনাল এনার্জির অংশ? আচ্ছা, তারপরে কি হচ্ছে? ধরে নি যে এটা একটা লিকুইড, যেখানে প্রতিটা মলিকিউল নিজেরা কি করতে পারে? মুভ করতে পারে হয়তো। তাহলে এই মলিকিউল গুলোর কি আছে? নিজেরার একটা কাইনেটিক এনার্জি আছে। এই সমস্ত জিনিসটাকে একসাথে যোগ করলে আমরা কি বলবো? দা ইন্টারনাল এনার্জি। এটাকে আমরা চিহ্নিত করব কি দিয়ে? ইউ দিয়ে। তাহলে ইউ মানে হচ্ছে মলিকিউল এবং অ্যাটমের মধ্যে যে এনার্জিটা আছে তাকে আমরা কি বলবো? ইন্টারনাল এনার্জি। আচ্ছা, এর পরের টার্মটা হলো পিভি। তো পিভি কি জিনিস? তো বলছে যে প্রথমে এই সিস্টেমটা ছিল না, যেটা আমি এঁকেছি। এই সিস্টেমটাকে কি করতে হয়েছে? ক্রিয়েট করতে হয়েছে। কিছু ছিল না, সেখান থেকে সিস্টেমটা ক্রিয়েট করতে হয়েছে। তো সেটা আমি ধরে নিই কত প্রেসারে করেছি? পি প্রেসারে করেছি, এবং পি প্রেসারে করার জন্য সিস্টেমটির ভলিউম হয়েছে কত? ভি। তো কিছু একটা করে আমি এই প্রেসারটা এবং এই ভলিউমটা অ্যাচিভ করেছি, যেটার মাধ্যমে করেছি আমি কি করেছি? ওয়ার্ক ডান করেছে, একটা কাজ করে আমি কি করেছি? এই সিস্টেমটাকে এই অবস্থায় নিয়ে এসেছি। সেই কাজ করার যে শক্তিটা সেটাকে আমরা কি বলছি? পিভি। ক্লিয়ার? তো এই পিভি মানে কি? টু establish the system at pressure P and volume V from empty space। এই সিস্টেমটাকে ক্রিয়েট করার জন্য যে ওয়ার্কটা ডান করতে হয়েছে সেটাই হচ্ছে পিভি। তাহলে এই দুটোকে যদি আমি যোগ করি ইউ প্লাস পিভি, তাহলে আমি কি পাবো? এই গোটা সিস্টেমটার এনার্জিটা পাবো, যেটাকে বলা হচ্ছে দ্য টোটাল এনার্জি, দ্যাট ইজ এনথালপি। মানে এনথালপি মানে হচ্ছে যে মলিকিউল এবং অ্যাটমের মধ্যে যে এনার্জিটা আছে, দ্যাট ইজ ইউ, ইন্টারনাল এনার্জি। আর সিস্টেমটাকে এমটি থেকে এই জায়গায় নিয়ে আসতে যে ওয়ার্কটা করতে হয়েছে, যে ওয়ার্ক হয়েছে, দ্যাট ইজ পিভি। এই পিভির এনার্জি, এই দুটোকে একসাথে কি বলবো আমরা? এনথালপি। এনথালপি হচ্ছে হিট কন্টেন্ট, অ্যাকচুয়ালি ইজ এ এনার্জি। তাহলে এনথালপির ইউনিট কি হবে? যে এনথালপিকে আমরা লিখি জুল। এনথালপির ইউনিট হচ্ছে জুল, এনার্জির ইউনিট যেহেতু জুল হয়। ঠিক আছে, আচ্ছা, এখন বর্তমানে একে অনেকে লেখে যে কিলো জুল বা জুল পার মোল।
যখন কেমিস্ট্রির পার্সপেক্টিভে পড়বো, যে আমরা পড়বো যে একটা রিঅ্যাকশনের এনথালপি কত, মানে কি, তখন আমরা লিখবো যে কিলো জুল পার মোল। কেমন, যে 1 মোল রিঅ্যাকশনের জন্য কতটা এনার্জি খরচা হয়, ঠিক আছে, সেই জন্য 2 মোল রিঅ্যাকশন, 3 মোল রিঅ্যাকশনের জন্য কতটা এনার্জি খরচা হয়, তাহলে এনার্জিটিকে জুল দিয়ে যত মোল হবে সেটাকে পার মোল হিসেবে লিখবো, তাহলে এটাকে কিলো জুল পার মোল হিসেবেও লেখা যেতে পারে। এবার আবার আমরা এই সিস্টেমে ফিরে আসি, ঠিক আছে। তো সিস্টেমের মধ্যে মলিকিউল আছে, আমাকে কি মাপতে বলেছে, আমাকে মাপতে হবে এটার এনথালপিটা। তো প্র্যাকটিক্যালি এই এনথালপিকে কি করা যায় না, মাপা যায় না, কারণ আমি কি করব, প্রতিটা মলিকিউলের মধ্যে কতটা এনার্জি আছে, তার ইলেকট্রনগুলোর কাইনেটিক এনার্জি কত, দুটো মলিকিউলের মধ্যে পোটেনশিয়াল এনার্জি কত, এটা আমরা প্র্যাকটিক্যালি মাপতে পারি না, উই কান্ট মেজার ইট, ঠিক আছে, ইন অ্যাবসলিউট টার্ম। আমরা কোনোদিনই এটাকে মাপতে পারি না যে এই সিস্টেমের মধ্যে প্রতিটা মলিকিউলের মধ্যে কতটা এনার্জি আছে, তাই আমরা এনথালপিকে কোনোদিনই কি করতে পারি না, অ্যাবসলিউট ফর্মে এইচটাকে আমরা কিন্তু কি কোনোদিন মাপতে পারি না। আমরা কি মাপতে পারি, যে ধরে নিই যে এই সিস্টেমটা কি আছে, একটা জায়গায় ছিল, তো একটা জায়গায় থাকার জন্য এর এনথালপিটা ধরে নিই আমি কত আছে, H1 আমি ধরে নিলাম। এরপরে কি করলাম, এই সিস্টেমটাকে আমি কি করলাম, আমি জেনে শুনে এটাতে কি করলাম, 100 জুল কি দিলাম, হিট দিলাম, ঠিক আছে। তা 100 জুল হিট দেওয়ার পর এর এনথালপি দাঁড়ালো কত, এর এনথালপি দাঁড়ালো ধরে নিই H2, ক্লিয়ার। আমি প্রথমেই বলেছিলাম যে H1 কত এটা কিন্তু আমি জানি না, তাহলে 100 জুল দেওয়ার পর এটার এনথালপির ভ্যালু কত হলো, H2, এটাও আমরা জানি না কত, কিন্তু আমরা এটা জানি যে H2 মাইনাস H1 যদি করি তাহলে এটা মানে আমি জানি যে কত, এটা মানে 100 জুল। তো এই H2 মাইনাস H1 কে আমরা বলবো চেঞ্জ ইন এনথালপি। আমরা এটাকে কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি, এটাকে কি করতে পারি, ক্যালকুলেট করতে পারি। এই চেঞ্জ ইন এনথালপি কে বলা হয় ডেল H, এটা সমান আমরা কত জানি এই সিস্টেম অনুযায়ী 100 জুল, ক্লিয়ার। আচ্ছা, আমরা এখানে দুটো সিস্টেম এঁকেছি, আমরা সবার প্রথমে 1 নাম্বার দাগ দেওয়া ছবিটার দিকে একটু নজর করব। আচ্ছা, এখানে কি আছে, একটা সিস্টেম আছে যার প্রেসারটাকে ধরে নি, একটা পিস্টন চাপানো আছে, এই যে এটা পিস্টনটা, যার প্রেসারটাকে ধরে নি কত, এটা হচ্ছে P1। আচ্ছা, এগুলো হচ্ছে মলিকিউল গুলো, এর এনথালপি ধরে নি কত, H1 আমরা দেখলাম আগে। আচ্ছা, এর ভলিউম কত, এর ভলিউম ধরে নি V1। এর ইন্টারনাল এনার্জি কত, এটার ইন্টারনাল এনার্জি হচ্ছে U1। তাইলে আমরা লিখতে পারি যে এখানে H1 সমান কি, যে U1 প্লাস P1 V1, ক্লিয়ার। আচ্ছা, এখানে আমি কি করেছি, এই সিস্টেমটাই আমি 100 জুল কি দিয়েছি, হিট দিয়েছি, ঠিক আছে। তো 100 জুল হিট দেওয়াতে কি হয়েছে, এর ভলিউমটা বেড়ে কি হয়ে গেছে, V2 হয়ে গেছে। আচ্ছা, প্রেসারটাও ধরে নি চেঞ্জ হয়ে গেছে, প্রেসারটা চেঞ্জ হয়ে, দেখেন এখানে প্রেসারটা চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, P2 হয়ে গেছে। এর ইন্টারনাল এনার্জিও চেঞ্জ হয়ে গেছে, অবভিয়াসলি হিট দিলে ইন্টারনাল এনার্জি চেঞ্জ হবেই, ইন্টারনাল এনার্জি চেঞ্জ হয়ে কি হয়ে গেছে, U2, ঠিক আছে। আর আর এর এনথালপি, টোটাল এনথালপিটা চেঞ্জ হয়ে গেছে H2, ঠিক আছে। তো এটা গেল আমাদের কি, আগের V1 টা, এটা গেল V2 টা। তাহলে এখানে যদি আমরা এনথালপি কে ক্যালকুলেট করি তাহলে কি হবে, যে H2 সমান আমরা লিখতে পারি U2 প্লাস P2 V2, ক্লিয়ার। আচ্ছা, তাহলে এটা গেল ইনিশিয়াল স্টেট, আর এটা গেল এর ফাইনাল স্টেট। তো আমরা এদের চেঞ্জ গুলো একটু দেখে নিই। সবার প্রথমে আমরা দেখি ইনিশিয়াল স্টেট আর ফাইনাল স্টেটের মধ্যে চেঞ্জটা, ভলিউমের চেঞ্জটা দেখে নিই। ভলিউমের চেঞ্জটা হচ্ছে V2 মাইনাস V1, ঠিক আছে, এটা ভলিউমের চেঞ্জ। প্রেসারের চেঞ্জটা P2 মাইনাস P1, ঠিক আছে। ইন্টারনাল এনার্জি চেঞ্জটা U2 মাইনাস U1, আর এনথালপি চেঞ্জটা H2 মাইনাস H1। যদি আমরা কি করি, ফাইনাল থেকে আমরা কাকে বাদ দিই, ইনিশিয়ালকে, ঠিক আছে, তাহলে আমরা এটা পাবো, ক্লিয়ার। তাহলে আমরা V2 মাইনাস V1 কে কি লিখতে পারি, ইট ইজ ভলিউম চেঞ্জ ডেল V। P2 মাইনাস P1 কে কি লিখতে পারি, ডেল P। ইন্টারনাল এনার্জি U2 মাইনাস U1 কে লিখতে পারি ডেল U, আর H2 মাইনাস H1 কে লিখতে পারি ডেল H।
তাহলে এখান থেকে যদি আমি চেঞ্জ ইন এনথালপি লিখি, দ্যাট ইজ H2 মাইনাস H1, মানে কি, দ্যাট ইজ ডেল H, এটা সমান আমরা লিখতে পারি ডেল ইউ প্লাস ডেল অফ পিভি। ক্লিয়ার? আচ্ছা, সাথে একটা কথা বলি যে আমরা যখন বায়োকেমিক্যাল কোনো রিঅ্যাকশন পড়বো, সেই রিঅ্যাকশনে দেখবো যে এই যে ফর্মুলাটা রয়েছে এনথালপির ফর্মুলাটা, এটি দুটো ভাবে অপারেট হতে পারে। যে কি হতে পারে, একটা কনস্ট্যান্ট ভলিউমে অপারেট হতে পারে, আর একটা কি হতে পারে, কনস্ট্যান্ট প্রেসারে অপারেট হতে পারে। তো কনস্ট্যান্ট ভলিউমে যদি হয় তাহলে ভিটা কি, কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট প্রেসারে যদি হয় তাহলে পিটা কি, কনস্ট্যান্ট। তো 95% রিঅ্যাকশন কনস্ট্যান্ট প্রেসারে কি হয়, অপারেট হয়। তাহলে সেখানে আমরা লিখতে পারবো, যদি ভি লিখি তাহলে এখানে কি লিখবো, যেখানে ভলিউমটা কি কনস্ট্যান্ট, সেখানে ডেল এইচ সমান আমরা লিখতে পারবো ডেল ইউ প্লাস ভি ডেল পি। আর যদি কনস্ট্যান্ট প্রেসারে অপারেট হয় তাহলে আমরা কি লিখবো, কালারটা চেঞ্জ করে নিই, যে ডেল এইচ সমান লিখতে পারি ডেল ইউ প্লাস পি ডেল ভি। ক্লিয়ার? তো তাহলে যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে আমরা এনথালপি চেঞ্জকে বলতে পারি যে চেঞ্জ ইন এনথালপি ইজ ইকুয়াল টু দ্য হিট অ্যাবজর্বড অর রিলিজড বাই দ্য সিস্টেম এট এ কনস্ট্যান্ট প্রেসার। এখানে যদি আমরা কোনটা দেখা যায়, সিস্টেম অ্যাবজর্ব, যে 100 জুল আমরা কি করেছিলাম, এনার্জি দিয়েছিলাম, হিট দিয়েছিলাম, ঠিক তো, সিস্টেমটা কি করতে পারে, এনার্জি রিলিজও করতে পারে, তখন তার এনথালপি কম হবে। তো যাই হোক, এনথালপি চেঞ্জটাকে আমরা কনস্ট্যান্ট প্রেসারে এই ফর্মুলা দ্বারা কি করতে পারি, এক্সপ্রেস করতে পারি। ঠিক আছে? তাহলে আরেকবার বলে নি ব্যাপারটা, যদিও প্রথমেই বলেছিলাম যে এই এনথালপি এইচ কে আমরা কি করতে পারি না, মাপতে পারি না, কিন্তু ডেল এইচ কে আমরা কি করতে পারি, মেজার করতে পারি। তাহলে এটা মাথায় রাখতে হবে যে এনথালপি কে কোনোদিন অ্যাবসলিউট টার্মে আমরা কি করতে পারি না, মেজার করতে পারি না। সবসময় কোন টার্মে মেজার করি, রিলেটিভ টার্মে মেজার করতে পারি। ঠিক তো? এনথালপি চেঞ্জটাকে আমরা কি করতে পারি, মেজার করতে পারি। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা এনথালপির কিছু প্রপার্টিজ পড়বো। ক্লিয়ার? যে প্রথম যে প্রপার্টিটা আছে সেটা হচ্ছে কি, যে এনথালপি ইজ এ স্টেট ফাংশন। কাকে স্টেট ফাংশন বলে? বলছে স্টেট ফাংশন হচ্ছে সেই জিনিসটা যার চেঞ্জটা ডিপেন্ড করে অনলি আপন দ্য ইনিশিয়াল এন্ড ফাইনাল স্টেজ। কিভাবে ইনিশিয়াল থেকে ফাইনাল স্টেজে গেছে সেটা ম্যাটার করে না, নেভার ইনফ্লুয়েন্সড বাই পাথ। আমি একটা ছোট্ট উদাহরণ দেখাচ্ছি। তাহলে এইচ ইনিশিয়াল আর এইচ ফাইনাল মানে আমরা যে প্রথমে যেটা পড়েছিলাম, দ্যাট ইজ এই যে এখানে পড়েছিলাম যে এই যে ফাইনালের সাথে আমরা কি করেছিলাম, ফাইনাল এনথালপি দ্যাট ইজ দ্য H2 আর ইনিশিয়াল এনথালপি দ্যাট ইজ H1, এটাকে আমরা ডেল H বলেছিলাম, আমরা সেটাকেই H ফাইনাল মানে H2 কে H ফাইনাল আর H1 কে H ইনিশিয়াল হিসেবে দেখাচ্ছি। ক্লিয়ার? তো দেখানো যাক, যে ধরে নি যে এইটা হচ্ছে প্রেসার আর এটা হচ্ছে ভলিউম, একটা গ্রাফে ফেললাম। তো কি আছে, যে প্রথম যে এ পয়েন্ট থেকে, এটা একটা পয়েন্ট ধরে নি এ থেকে কোথায় গেছে, বি তে গেছে। কেমন ভাবে গেছে আমরা দেখে নি, যে এইভাবে গেছে। ক্লিয়ার? তাহলে এইটা আমার কি ছিল, ইনিশিয়াল, আর এটা হলো ফাইনাল। ক্লিয়ার? পরের বার কি হলো, এইভাবে না যে হয়তো সে কেমন ভাবে গেল, বিতে এইভাবে গেল, বা ধরে নি বিতে কেমন ভাবে গেল, এইভাবে গেল। তো ব্যাপারটা হচ্ছে যে যেমন ভাবেই এ থেকে বি এর দিকে যাক, পাথটা ম্যাটার করে না। সব সময় কোনটা ম্যাটার করে, তার স্টেটটা ম্যাটার করে, যে ইনিশিয়ালে এ তে আছে, ফাইনাল সে কোথায় আছে, বি তে আছে। ক্লিয়ার? তো এটাই হচ্ছে স্টেট ফাংশন, যে শুধুমাত্র ইনিশিয়াল এবং ফাইনাল স্টেটের উপর কি করে, ডিপেন্ড করে এনথালপি চেঞ্জটা। ক্লিয়ার? বোঝাচ্ছি। আমরা জানি যে ডেল এইচ সমান কি, H2 মাইনাস H1, এটা আমরা প্রথমেই পড়েছি। তো আমি H2 কে কি ধরতে বলেছিলাম, দিস ইজ দ্য ফাইনাল এনথালপি, আর H1 হচ্ছে ইনিশিয়াল এনথালপি। তো আমি H2 এর জায়গায় লিখছি HF আর H1 এর জায়গায় লিখছি HI। ক্লিয়ার? তো এটা ফাইনাল এনথালপি, এটা হচ্ছে ইনিশিয়াল এনথালপি। ক্লিয়ার? তো আমরা এখানে একটু দেখি যে এটা হচ্ছে ধরে নি তার ইনিশিয়াল এনথালপি। ইনিশিয়াল এনথালপিতে প্রেসার কত ছিল, একটা কিছু ভ্যালু ছিল, আর ভলিউম ছিল এই জায়গায়। বি যখন গেছে বি পয়েন্টে প্রেসার কত হয়েছে, এটা, আর ভলিউম হচ্ছে এটা, প্রেসার কমে গেছে, ভলিউম বেড়ে গেছে। ঠিক তো? আবার মাঝখানে ধরে নি এই যে ম্যাজেন্টা কালারের পাতটা, এই ম্যাজেন্টা কালারে ধরে নি এখানে একটা পয়েন্ট আমরা ধরে নি, এখানে প্রেসার এক রকমের আছে,
ভলিউম আরেক রকমের আছে। আমরা কোনোটাকেই ধরবো না, আমরা শুধুমাত্র ধরবো ইনিশিয়ালে, মানে এ পয়েন্টে প্রেসার কত, ভলিউম কত ছিল যদি ভলিউম প্রেসারের গ্রাফ হয়, আর বি পয়েন্টে ভলিউম প্রেসার কত ছিল, ব্যাস এইটাই হচ্ছে স্টেট চেঞ্জ। ইনিশিয়াল এবং ফাইনাল এই দুটো স্টেটই আমরা দেখবো, মাঝখানে কোথায় কি হয়েছে এটা আমাদের দেখার বিষয় নয়। তাহলে এইরকম জিনিসকে আমরা কি বলবো, যে স্টেট ফাংশন। তো এনথালপি চেঞ্জটা হচ্ছে এই ধরনের একটা স্টেট ফাংশন, যেটা কোনোদিন কোন পথে যাচ্ছে সেটা দ্বারা কিন্তু ইনফ্লুয়েন্স হয় না। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা জিনিস এখানে বলে নি, যে যদি কোনো প্রসেস সাইক্লিক হয়, সাইক্লিক প্রসেসের ক্ষেত্রে কি হয়, এ থেকে কোথায় যাওয়া হলো বি তে, আবার বি থেকে আপনারা কোথায় গেলেন এ তে, মানে কি যে এইচ এফ ইজ ইকুয়াল টু কি হয়ে যায়, এইচ আই হয়ে যায়। তাহলে এনথালপি চেঞ্জটা কি হয়, অলওয়েজ কি হয়ে যায়, জিরো, অ্যাজ ইট ইজ এ স্টেট ফাংশন। ক্লিয়ার? আমরা শুধু স্টেটটা দেখবো, যে ইনিশিয়ালও যেটা ছিল ফাইনালও সেটা হলো। ক্লিয়ার? আচ্ছা, এর পরের ফিচারটা হলো এনথালপি ইজ এ এক্সটেন্সিভ প্রপার্টি। কি রকম, যে এক্সটেন্সিভ প্রপার্টি কাকে বলবো, যে সমস্ত জিনিসগুলো অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, ম্যাটার, সাইজ এসবের উপর ডিপেন্ড করে। এর কন্ট্রাস্টে আমরা বলতে পারি যে ইন্টেন্সিভ প্রপার্টি। কাকে ইন্টেন্সিভ প্রপার্টি বলে, যেমন ডেনসিটি। যদি আমি 1 কাপ জল নিই বা 1 গ্লাস জল নিই, জলের কিন্তু ডেনসিটি চেঞ্জ হয় না, কিন্তু এদের ক্ষেত্রে যদি ম্যাটারের পরিমাণ বাড়ে বা কমে, সাইজের সিস্টেমটা সাইজ বাড়ে বা কমে, এনথালপি কিন্তু কি হতে পারে, চেঞ্জ হয়। এনথালপি কি হয়, চেঞ্জ হয়। এই প্রপার্টিটাকে বলা হয় এক্সটেন্সিভ প্রপার্টি। এরপর আমরা যেহেতু এই এনথালপিকে কেমিস্ট্রির অ্যাপ্রোচে পড়ছি, তাহলে আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশনের এনথালপি কেমন হয় সেটা আমরা দেখবো। আচ্ছা, ধরে নিই যে এ প্লাস বি এই দুটো রিঅ্যাক্ট করে কি তৈরি করেছে, তিনটে প্রোডাক্ট তৈরি করেছে, সি ডি ই। তাহলে এ আর বি হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, আর সি ডি ই হচ্ছে কি প্রোডাক্ট। তাহলে আমরা এই রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জটা কেমন করে লিখতে পারি, যে রিঅ্যাকশন আর এক্স এন ছোট্ট করে লিখছি, ডেল আর এক্স এন ইজ ইকুয়াল টু লিখতে পারি ডেল ফাইনাল মানে হচ্ছে ডেল প্রোডাক্টস মাইনাস ডেল এইচ রিঅ্যাক্ট্যান্টস। ক্লিয়ার? এখানে এই ডেল এইচ আরেকশনটা হচ্ছে, যে এটা হচ্ছে রিঅ্যাকশনের এনথালপি চেঞ্জ, বলা ভালো যে এটা হচ্ছে হিট অফ দ্য রিঅ্যাকশন। আচ্ছা, এরপর আমরা দেখব যে এই ডেল এইচ আরএক্সএন এর ভ্যালুটা যদি নেগেটিভ আসে, তাহলে আমরা বলবো যে রিঅ্যাকশনটা হচ্ছে এক্সোথার্মিক। আর এই ডেল এইচ আরএক্সএন এর ভ্যালুটা যদি পজিটিভ আসে, তাহলে রিঅ্যাকশনটা এন্ডোথার্মিক। ক্লিয়ার? এরকম কেন হলো, কারণ এই ডেল এইচ আরেকশনটা হচ্ছে কি ডেল এইচ অফ প্রোডাক্টস মাইনাস ডেল এইচ অফ রিঅ্যাক্ট্যান্টস, মানে আমরা বলতে পারি এইচ এফ মাইনাস এইচ আই, প্রথমের ভার্সনটা ফাইনাল মাইনাস ইনিশিয়াল। একটা সিস্টেমের একটা হিট কন্টেন্ট ছিল, সে কি হয়েছে, হিট কন্টেন্টটা ফাইনাল হিট কন্টেন্টটা কি হয়ে গেছে, নেগেটিভ এসছে, মানে সে কি করেছে, হিটটাকে রিলিজ করেছে, কিছুটা হিট বাইরে বার করে দিয়েছে, সেই জন্য নাম হচ্ছে এক্সোথার্মিক। আর এই পজিটিভ যখন আসবে মানে সে কি করেছে, হিটকে গেইন করেছে, তাহলে এটা কি হবে, এন্ডোথার্মিক, মানে এর এইচ এফ টা বেড়ে গেছে এখানে এন্ডোথার্মিকের ক্ষেত্রে, আর এক্সোথার্মিকের ক্ষেত্রে এইচ এফ টা কি হয়ে গেছে, কমে গেছে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এই এক্সোথার্মিক আর এন্ডোথার্মিক এই দুটো রিঅ্যাকশনকে একটু গ্রাফিক্যালি প্লট করে দেখাই, তাদের রিলেশনটা কি। ক্লিয়ার? আচ্ছা, আমি প্রথম গ্রাফটায় আসি, যেখানে এক্স অ্যাক্সিসে রিঅ্যাকশন প্রোগ্রেসকে ধরা হয়েছে আর ওয়াই অ্যাক্সিসে এনার্জিকে ধরা হয়েছে। ঠিক আছে? তো এখানে যে গ্রাফটা আছে সেখানে কি দেখানো হয়েছে, এইটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্ট, রিঅ্যাক্ট্যান্টের এখানে এনার্জিটা যদি আমি ক্যালকুলেট করি, আর এটা হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টের যদি এনার্জিটা ক্যালকুলেট করি, তাহলে দেখবো যে প্রোডাক্টের এনার্জিটা কম, রিঅ্যাক্ট্যান্টের এনার্জিটা বেশি ছিল। তাহলে কি হয়েছে, এখান থেকে কি হয়েছে, হিট রিলিজ হয়েছে। তাহলে এখানে কি হবে, ডেল এইচটা কি হবে, নেগেটিভ হবে। ঠিক আছে? এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলবো এক্সোথার্মিক। আচ্ছা, সেকেন্ড কেসে আসি, সেকেন্ড কেসেও গ্রাফটা একই করা আছে। তো এখানে কি দেখবো, রিঅ্যাক্ট্যান্টের যেটা এনার্জি আর প্রোডাক্টের, এইটা হচ্ছে প্রোডাক্টের এনার্জি। তো প্রোডাক্টের এনার্জিটা অনেক বেশি, গ্রেটার দেন দ্য রিঅ্যাক্ট্যান্ট। তাহলে এখানে কি হয়েছে, হিট কি হয়েছে, অ্যাবজর্বড হয়েছে। ঠিক আছে? তাহলে এই ধরনের রিঅ্যাকশনকে আমরা বলবো এন্ডোথার্মিক রিঅ্যাকশন।
তাহলে এন্ডোথার্মিক রিঅ্যাকশনের ক্ষেত্রে ডেল্টা এইচটা কি হবে, পজিটিভ হবে, যেহেতু এইচ এফ হচ্ছে এইটা আর এইচ আই হচ্ছে এই রিঅ্যাক্ট্যান্ট এনার্জিটা, যেখানে এইচ এফটা হচ্ছে গ্রেটার দেন এইচ আই। ক্লিয়ার? আচ্ছা, আমি আরেকটা থার্ড কেস দেখাচ্ছি। আচ্ছা, এখানে কি দেখছি যে এখানে হচ্ছে এটা হচ্ছে রিঅ্যাক্ট্যান্টের এনার্জি, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 1, এটা হচ্ছে ট্রানজিশন স্টেট 2, ঠিক আছে, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের এনার্জি। তো কি দেখা যাচ্ছে যে যখন রিঅ্যাক্ট্যান্ট ইন্টারমিডিয়েট তৈরি করেছিল, এখান থেকে যখন এখানে গেছিল তখনই কি হয়েছে, এনার্জি কিছুটা বেড়েছে, মানে কি হয়েছে, হিট অ্যাবজর্ব হয়েছে। তাহলে এই এখান থেকে রিঅ্যাক্ট্যান্ট থেকে ইন্টারমিডিয়েট অবধি রিঅ্যাকশনটা কি ছিল, এন্ডোথার্মিক। আবার যদি প্রোডাক্টটা দেখি, প্রোডাক্টে এসে দেখছে এনার্জিটা কি হয়ে গেছে, কমে গেছে। তাহলে ইন্টারমিডিয়েট থেকে আবার প্রোডাক্ট এই জায়গায় কি হয়েছে, এনার্জিটা রিলিজ হয়েছে, মানে এইটা হচ্ছে কি এক্সোথার্মিক। এইরকমও রিঅ্যাকশন হতে পারে। তাহলে এই গেল এনথালপি সম্পর্কে একটা ব্রিফ ডিসকাশন। এর পরের ভিডিওতে আমি থার্মোডাইনামিক্স এর আরো যে ফান্ডামেন্টালস গুলো আছে, যেরকম এন্ট্রপি, গিভস ফ্রি এনার্জি, যেগুলো আমাদের বায়োলজিতে কাজে লাগে, সেগুলো নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ।